খাইয়া বাস আমরা তারিখ দিলে দোয়া করি। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। যুদ্ধে বিপুল অর্থ খরচে নেতানিয়াহুর উদ্বেগ। বাড়তি তেল নেওয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা ভেঙে পড়ার শঙ্কা। ডিজেল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। মহেশখালী কুতুবদিয়ায় এলএনজি ও এলপিজি। জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয়ে বাস্তবায়ন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এবং সংসদে সংরক্ষিত 1 ডজন আসন পেতে যাচ্ছে 11 দলীয় ঐক্য। প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া শুরু। নারী অধিকার ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন এমপিরা, আশা নেতাদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের। আহমেদ সালেহিনের রিপোর্ট। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। জানিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকা সহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার। সবার আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বলছেন এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কড়াইল বস্তিবাসীর চোখে মুখে যেন ঈদ আনন্দ। মঙ্গলবার ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনেই ২৫০০ টাকা জমা হয়েছে পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দ অশ্রু নিম্ন আয়ের মানুষের। সহায়তার টাকায় কেউ স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, কেউ করবেন সঞ্চয়। হাসান ওয়ালির প্রতিবেদন। বছরে কয়েকবার অগ্নিকাণ্ড আর দুঃখ দুর্দশা যাদের নিয়তি, তাদের জন্য নতুন আশা ফ্যামিলি কার্ড। কড়াইল ভাসানটেকার সাততলা বস্তিতে বসবাস করা নারীদের জন্য মঙ্গলবার একেবারেই আলাদা। এদিন সকাল সকাল তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়েছে ২৫০০ টাকা। বনানী টিএনটি কলোনি মাঠে দাঁড়িয়েই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই নারীদের হাতে তুলে দিলেন মাসিক অর্থ সহায়তার ফ্যামিলি কার্ড। পবিত্র ঈদ উল ফিতরের আগে তাই ঈদের খুশি বইছে কড়াইল ভাসানটেক বস্তিতে। অনেকই খুশি, কি কমু আজকে একটা ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ঈদের আনন্দ লাগতেছে, ঈদের মতোই লাগতেছে। ঈদের মার্কেট ছোট ছোট বাচ্চারা আছে, ওগুলো ফুলানো লাগে মার্কেট করবো, খাবার লাগ খাইয়া বাঁচবো আমরা। তারেক দে লাগে দোয়া করি। সহায়তার টাকায় চিকিৎসা ব্যয় কিংবা সঞ্চয়ের স্বপ্ন সুবিধাভোগীদের। এমন মানুষ আছে ভিক্ষা করতে পারে না, কেউর কাছে ছাইও খাইতে পারে না। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। আমি তারেক জিয়ার বাবারে আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে মেসেজটা যখন আসছে, আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এই টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়াবে সরকার। নুন আনতে পান্তা ফুরনো ১০,০০০ পরিবারে সেসব পরিবারের সংসারের হাল ধরতে হয় এসব নারীদেরকেই। তাদের হাতে এখন আত্মনির্ভরশীল হওয়ার ফ্যামিলি কার্ড। মাসে মাসে পাওয়া সরকারি অর্থ সহায়তায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অদম্য এসব নারীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, টিএনটি কলোনি মাঠ, কড়াইল বস্তি, ঢাকা। ফ্যামিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। মঙ্গলবার বাংলা একাডেমিতে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান তরুণদের। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফরেন পলিসি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফলো করেছেন এবং বর্তমানে আমরা ফলো করছি। বর্তমানে ওনার সন্তান জনাব তারেক রহমান যে বলছেন যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এইটাই কিন্তু শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফরেন পলিসি ছিল, পররাষ্ট্র নীতি ছিল, যেটা হচ্ছে যে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সকল দেশের সাথে সম্পর্ক রাখবো, কিন্তু নিজের দেশের স্বার্থ আমরা বিকিয়ে দিয়ে নয়। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, জুলাই সনদে যতটুকু রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন হবে। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। আজকের সভার সভাপতি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কাছে আইনজীবীদের প্রত্যাশা কি তা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা ৫ আগস্টের আগে এবং পরে সমিতির চিত্র তুলে ধরেন। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ৫ আগস্টের পরে অনেক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ভাগ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে বিরোধী রাজনৈতিক জোটের সমালোচনার জবাব দিয়ে বলেন, যতটুকু নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন করা হবে। আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব, কিন্তু ততটুকু
যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের এখতিয়ার। সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন ওর বাইরে আরও একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর এমন অভিযোগেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যারা বিএনপির সমালোচনা করছে তারা নির্বাচনের পর সুবিধা বুঝে স্বাক্ষর করেছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। আমরা এগুলো শুনবো। আব্দুল্লাহ শাফরি, সময় সংবাদ, ঢাকা। এগুলো বলার জন্য সংসদের সংরক্ষিত আসনে প্রায় ডজন খানেক আসন পেতে যাচ্ছে 11 দলীয় ঐক্যের জামাত ও এনসিপি। এরই মধ্যে দল দুটির পক্ষ থেকে সংরক্ষিত আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নেতারা। যোগ্যতার বিচারে যারা সংসদে যাবেন তারা নারী অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন বলে আশা দলগুলোর নীতি নির্ধারকদের। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী 30% বেশি ভোট পেয়ে এক নতুন রাজনৈতিক উত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জোটবদ্ধ নির্বাচনে 223 আসনে নিজেদের প্রার্থী দিয়ে জয় ছিনিয়ে এনেছে 68 আসনে। সে অনুযায়ী সংসদের সংরক্ষিত আসনে প্রায় ডজন খানেক সদস্য পেতে যাচ্ছে দলটি। সরাসরি নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকলেও এবার সংরক্ষিত আসনে নারী সাংসদ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে দলটির ভেতরে। ইতোমধ্যে প্রায় 20 জনের একটি প্রাথমিক তালিকা দলটির মহিলা বিভাগ থেকে জমা দেওয়া হয়েছে জামায়াত আমিরের দপ্তরে। শিগগিরই দলের মজলিসে শুরার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা প্রেরণ করা হবে বলেও জানা গেছে। দলটির মহিলা বিভাগের 15টি আঞ্চলিক শাখা থেকে পাঠানো মূল্যায়ন এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে সংরক্ষিত আসনের সম্ভাব্য সংসদ সদস্যদের তালিকা করা হয়েছে বলে জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। জামায়াত ইসলামী ডেমোক্রেটিক প্রসেসে শেপ করে। দলের ভিতরে আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে আমরা কার্যক্রম পরিচালনা করি। নেতৃত্ব, আভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনে এটা আমরা ফলো করি। রোড লেভেল পর্যন্ত আমরা মতামত নিই। যেহেতু আমাদের মহিলা বিভাগ একটা আছে, ডিপার্টমেন্ট সম্পূর্ণ আমরা আলাদা কাজ করি, মানে আলাদা বলতে আমাদের সমস্ত স্বাধীনভাবে মত প্রকাশ, সবার পরামর্শ সব কিছু একটা বডি আছে আমাদের মহিলা বিভাগের। তো সেখানে আমাদের পরামর্শ প্রস্তাবনা এসেছে এবং সেই প্রস্তাবনা আমরা দলীয় যে নীতি নির্ধারণী বডি যেটা আছে, পলিসি এবং ডিসিশন মেকিং নির্বাহী, সেখানে এটা পাশ হলে আমির জামাত যেটা চূড়ান্ত নির্ধারণ করবেন সেখানেই চূড়ান্ত হবে। এদিকে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে সংসদে 6টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা জানান সংরক্ষিত নারী আসনে পাঠাবেন তাদের প্রতিনিধি। আমাদের যে নারী নেতৃবৃন্দ আছেন সকলের থেকে মতামত নিব যে তারা কাকে মনে করে যে নারীদের প্রতিনিধিত্ব করতে পারবে সংসদে ভালো, এবং এর বাইরেও আমরা ইভ্যালুয়েশন করব যে কারা বিগত সময়ে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং বাংলাদেশের প্রতি পলিটিক্যাল কমিটমেন্ট এবং দলের মধ্যে তারা কতটুকু ডেডিকেশন দিয়ে কাজ করেছেন। জামায়াত ও এনসিপি নেতারা জানান সংরক্ষিত আসনে সংসদে যারাই যাবেন তারা প্রত্যেকে নারীর অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সংসদে থাকবেন সোচ্চার ভূমিকায়। নারীদের সক্রিয় রোল প্লে করতে পারলে তাহলে সমাজের সবাই বেনিফিটেড হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের প্রস্তুতি, লাইন কোচ সংস্কারে ব্যস্ততা, লক্কর ঝক্কর বাস ঘষে মেজে প্রস্তুত করার অভিযোগ, ফিটনেসবিহীন বাস বন্ধের দাবি। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করলেই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই প্রণালীতে মাইন বসানো শুরু করেছে তেহরান।
একই সঙ্গে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইনে হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলায় বাহরাইনে এক নারী নিহত এবং 8 জন আহত হয়েছেন। অন্যদিকে একদিনেই ইরানের 400 লক্ষ্য বস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। বুধবার তেহরানে সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিপুল অর্থ খরচ হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। 11 দিনেও থামছে না ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলাও অব্যাহত ছিল। ইরানের কোদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। কুমে অবস্থিত গোয়েন্দা মহাপরিচালক কার্যালয়ের ভবনেও হামলা চালানো হয়েছে। ইরানের কারমান বিমানবন্দরেও হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের 400 লক্ষ্য বস্তুতে হামলার দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন 2 গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েকদিনে এই পথে ইরান হাজারখানেক মাইন স্থাপন করতে পারে। মার্কিন গোয়েন্দারা উদ্বেগ জানান যে তেহরান চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে 10টি নিষ্ক্রিয় মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পাশে কেউ নেই এবং তারা একতরফাভাবে হেরে যাচ্ছে। অপারেশন এপিক ফিউরির 10ম দিনে আমরা একাগ্রতার সঙ্গে আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি। লক্ষ্যগুলো সহজ এবং নির্ভুলতার সঙ্গে আমরা তা বাস্তবায়ন করছি। এদিকে ইরানকে মোকাবেলায় ভূমধ্যসাগরে বিশেষ রণতরী মোতায়েন করেছে যুক্তরাজ্য। এছাড়া মধ্যপ্রাচ্যের সাইপ্রাসে ওয়াইল্ড ক্যাট নামের বিশেষ হেলিকপ্টারও মোতায়েন করেছে স্টারমার প্রশাসন। একই দিনে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আরও 3টি মার্কিন B-1 বোমারু বিমান অবতরণ করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সময় মতো ইরানে হামলা না চালালে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হুমকির মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় রিপাবলিকান সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, সামরিক পদক্ষেপ না নিলে ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। একই সঙ্গে নিজের প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডার ডুরাল শহরে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ওই হামলা না হলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত ইরান। এতে আঞ্চলিক সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করত বলেও দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না হলে ইসরায়েল সহ অঞ্চলের একাধিক দেশ সরাসরি হুমকির মুখে পড়ত। একই সঙ্গে তিনি কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের সমালোচনা করে বলেন, তারা জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। If I didn't hit them first, they were going to hit our allies first. I believe, upon information and belief, but I believe that he was going to they were going to take over the Middle East. They were looking to take over the Middle East. Now, had Operation Midnight Hammer not taken place, that was definite, because they would have had a nuclear weapon within a matter of weeks. But that took place. That was a setback. But look at the number of missiles they were able to buy and make over the last
6 months. ভাষণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমেছে, মানুষের আয় বেড়েছে এবং শেয়ার বাজার নির্বাচনের পর থেকে একাধিক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধের হার কমার কথাও উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের এসব বক্তব্য নিয়ে সমালোচনাও রয়েছে মার্কিন রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দুটি এখন বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও সিরিয়ালে দাঁড়াচ্ছেন অনেকে। রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে এখন এমন চিত্র। জ্বালানির সংকট, দাম বাড়ার শঙ্কা ও গুজবের কারণে আগাম প্রস্তুতি হিসেবে বাড়তি তেল নিচ্ছেন অনেক ক্রেতা। এতে ভোগান্তি আরও বাড়ছে। স্বপন আহমেদের রিপোর্ট। দাম বাড়ার আশঙ্কা আর সরবরাহ কমে যাওয়ার গুজবে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির ভিড় যেন কমছেই না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ গাড়িতে পর্যাপ্ত তেল থাকার পরও গুজবের কারণে অতিরিক্ত তেল নিতে আবারও লাইন দিচ্ছে অনেক গাড়ি। এতে যাদের আসলেই তেলের প্রয়োজন তারা পড়েছেন বিপাকে। 10 লিটার তার যাওয়ার কথা, 7 লিটারে গিয়ে তেল বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে তার ট্যাঙ্কি ফুল সামাউসে। তারপরও আমি বললাম, তাই এত কষ্ট করে কেন আসলেন? তো বললো, আমি তো ঢাকার বাইরে যাবো, যদি মাঝপথে বন্ধ হয়ে যায় কিংবা না পেয়ে থাকি। এই যে প্যানিক ইস্যু, যাদের প্রয়োজন নাই তারাও নিতেছে, এখন যাদের প্রয়োজন বেশি কারণ এটা বলা যায়। এই জন্য মিটার দেখে দেখে তেল দেওয়া দরকার। যাদের প্রয়োজন এখন তারা বাধ্য হয়ে সময় নিয়ে নিতেছে। জরুরি হলেও তাদের কিছু করার নাই, বাধ্যতামূলক নিতে হইতেছে সিরিয়ালে। রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে যার সত্যতাও মেলে। কথা হয় তেলের জন্য লাইনে দাঁড়ানো এরকম বেশ কয়েকজন গাড়ি চালকের সঙ্গে। জানতে চাই, পর্যাপ্ত তেল থাকার পরও কেন লাইনে দাঁড়িয়েছেন তারা? তেল আছে মনে হয় আপনার 10 লিটার। তাহলে কেন নিচ্ছেন? অল্প একটু নিয়ে রাখতেছে, স্যারে বলছে। আমরা তো মানুষের চাকরি করি, উনি বলতেছে এটা নিয়ে রাখো, যেহেতু সংকট হইতে পারে। তাদের তেল আছে, অনেকে তেল ভরে নিয়ে আবার ওই তেলগুলি কি করে নামাই রাখে, নামাই রেখে আবার পাম্পে এসে সিরিয়াল দেয়। এই জন্য তো পাম্পে এত এই যে লম্বা সিরিয়াল। 20 লিটার মতো হবে। তাহলে 15-20 লিটার তেল আপনার থাকার পরেও এটা দিয়ে তো আপনি অনেকদিন না। আমার যে গাড়ি এটা মনে করেন যে একদিনেই মনে করেন যে 10 লিটার খায়ালাম। এখন কত লিটার তেল আপনার গাড়িতে আছে? এখন ধরেন তেল আছে 25 লিটার। আমার প্রতিদিন মনে করেন 120-30 কিলোমিটার গাড়ি চালাইতে হয়, তো সেক্ষেত্রে তেল আমার লাগবে। সংকট সমাধানে এরই মধ্যে রেশনিং পদ্ধতিতে সরকারের বেঁধে দেওয়া পরিমাণের মধ্যেই জ্বালানি তেল বিক্রয় চলছে। জ্বালানির দাম বাড়ানো হবে না বলেও ঘোষণা দিয়েছে সরকার। এরপরও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল না নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তিগত গাড়িতেই নয়, উৎপাদনমুখী শিল্পে জড়িত যানবাহনেও মিলছে না দরকার মতো জ্বালানি। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, এভাবে চললে ভেঙে পড়তে পারে তৈরি পোশাক, ওষুধ সহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাপনা। বিপর্যয় এড়াতে তাই অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদনমুখী খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক 70 থেকে 220 লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেওয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। লম্বা লাইনে দীর্ঘ সময় পর কখনো কখনো তেল না পেয়েও ফিরতে হচ্ছে পরিবহনগুলোকে। এমন বাস্তবতায় তৈরি হয়েছে নিত্যপণ্য সরবরাহ বন্ধের শঙ্কা। জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। এর পাশাপাশি এখন কিন্তু পুরোদমে আমাদের টমেটো ক্রাশিং চলছে। যেই পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। কারখানা থেকে গুদাম আর গুদাম থেকে ডিপো ও দোকানে ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো পরিবহন ছাড়া পারবেন না। এই পরিবহনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আপনি সেটা কিভাবে কম্পেনসেট করবেন? ঈদে ছুটির আগে উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত 500 লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ, যদিও সুফল মেলেনি তাতে। ফেডারেল ব্যাংক মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে 500 লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব ফেডারেল ফার্মে রিজার্ভ তেলে নাই। সরকার যাতে ব্যবসায়ীদের প্রবলেমগুলা কাছ থেকে অনুধাবন করে খুব শর্ট সময়ে ডিসিশন দিয়ে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এই অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা যদি সাময়িক হয় তাহলে এটার একটা
প্রলম্বিত নেতিবাচক প্রচ্ছায়া কিন্তু আমরা দেখব না, কিন্তু এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, আমাদের রপ্তানি এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হওয়া সত্ত্বেও সব ধরনের জ্বালানি সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানরত 14টি জাহাজ থেকে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই একযোগে 60,000 মেট্রিক টন ডিজেল, 41,000 মেট্রিক টন এলপিজি এবং 2,47,000 মেট্রিক টন এলএনজি সহ অন্যান্য জ্বালানি খালাস চলছে। এই কার্যক্রম নির্বিঘ্ন করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলের ডলফিন জেটিতে অবস্থান নিয়ে ডিজেল খালাস করছে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ লিয়ান হু। এতে আমদানি করা 30,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। ঠিক তার পাশে অপর জেটিতে 27,204 মেট্রিক টন ডিজেল খালাস করছে এমটি শিউচি নামের আরেকটি জাহাজ। এর বাইরে আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে প্রতিটিতে 30,000 মেট্রিক টনের বেশি ডিজেল বোঝাই এসপিটি থেমিস, রাইফেল সামুরাই, চ্যাং হ্যাং হং 2 নামের আরও অন্তত 3টি জাহাজ। এই মুহূর্তে দেশের চলমান পরিস্থিতিতে এই জ্বালানি সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ এই ধরনের জ্বালানিবাহী জাহাজগুলোকে দ্রুত বাংকারিং দিয়ে পণ্যের সরবরাহটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আমাদের সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছেন তাদেরকেও এই বিষয়ে জানানো হয়েছে যাতে এই পুরো বিষয়টাকে সাপ্লাই চেইনটা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এবং কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি না হয়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে মহেশখালী এবং কুতুবদিয়া এলাকায় অবস্থান নিয়ে 41,500 মেট্রিক টন এলপিজি খালাস করছে 2টি জাহাজ। এছাড়া 1,26,000 মেট্রিক টন আমদানিকৃত এলএনজি খালাস করছে আলজোর এবং আল জাসিয়া নামে আরও 2টি জাহাজ। অবশ্য 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে লুসাইল এবং আল গালাইল নামে আরও 2টি জাহাজ, যেখানে রয়েছে 1,25,000 মেট্রিক টন এলএনজি। সংশ্লিষ্ট পরীক্ষণ এবং অ্যাসেসমেন্ট গ্রুপকে নির্দেশনা দেওয়া হয়েছে জাহাজ বার্থিংয়ের সঙ্গে সঙ্গে যাতে ডকুমেন্ট সাবমিশনের পরেই যাতে দ্রুততম সময়ের মধ্যে এটি যাতে খালাস করা হয়, যাতে কোনো ধরনের কোনো ডেভিয়েশন না হয়। অবশ্য চট্টগ্রাম বন্দরে 40,000 মেট্রিক টন ফার্নেস অয়েল খালাস অবস্থা রয়েছে 2টি অয়েল ট্যাঙ্কার, ক্রুড অয়েল বাহী 2টি জাহাজের অবস্থান রয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। আপৎকালীন জ্বালানি সংকট কাটানো গেল, আগামীতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের সাথে মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ট্যাঙ্কারকে কাজে লাগানোর কোনো বিকল্প দেখছেন না তারা। জ্বালানি তেল মজুদ আছে, 1 মাসের থাকার উচিত এবং আনুমানিক এরকম সময়ের মজুদ আছে। এরপরে আবার এখন নতুন নতুন জাহাজ আসতেছে, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে আসতেছে এলপিজি, এলএনজি এবং আমাদের অপরিশোধিত তেল এগুলো আসতেছে। তো এই আসার প্রেক্ষিতে আমরা যাতে এগুলো রাখতে পারি ঠিকমতো, সেই ব্যবস্থাটা এফিসিয়েন্টলি আমাদের করতে হবে বিভিন্ন তেল কোম্পানির মাধ্যমে। আমাদের বিভিন্ন তেল কোম্পানিতে যে সমস্ত তেলের ট্যাঙ্কগুলো আছে সেগুলোর যাতে পারফেক্ট ইউটিলাইজেশন, সেটার লেভেলগুলো পারফেক্ট যাতে ইউটিলাইজেশন হয়। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের পাশাপাশি পতেঙ্গার গুপ্তখাল এবং ডলফিন জেটিতে খালাস হয় বিদেশ থেকে আমদানি করা সব ধরনের জ্বালানি। চট্টগ্রাম বন্দরের জলসীমা 64 নটিক্যাল মাইলের মধ্যে যেসব এলপিজি, এলএনজি এবং গ্যাসসহ জ্বালানি তেল বহনকারী জাহাজ রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিতের জন্য অনুরোধ জানানো হয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের কাছে। আর গুপ্তছড়া ঘাট, ডলফিন ঘাটে যেসব জাহাজ ভিড়ছে সেসব জাহাজ থেকে দ্রুত তেল খালাস করে বাজারে নেওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার স্টেক হোল্ডারদের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। সাবেক এক প্রসিকিউটরের অডিও ফাঁসে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, অডিও কেলেঙ্কারির ঘটনায় তিনি ব্যথিত। আনুষ্ঠানিক অভিযোগ পেলে সাইমুমের আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম জানান, অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। আমাদের থেকে আমি পজিটিভ বলবো। অডিওটি সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। তিনি কথা বলছেন জুলাই হত্যাযজ্ঞের মামলার এক আসামির পরিবারের সঙ্গে। আমি আপনাকে
সরাসরি বলি, মঞ্জুরকে এর আগে আপনাকে কোনো হেল্প দিয়েছিল কিনা? না। সাইমুমকে বলতে শোনা যায়, মামলায় জামিনে মুক্ত করে দেওয়ার বিনিময়ে দিতে হবে 1 কোটি টাকা। মঞ্জুরকে একটা হিন্টস দিয়েছিলাম, যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায়, সব মিলে এক থাকবে, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে। জানা যায়, সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা টেলিফোন কথোপকথনটি করেছেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে, যিনি চট্টগ্রামে জুলাই হত্যাযজ্ঞ চালানোর মামলায় কারাগারে রয়েছেন। এখন 20 এখান থেকে ভেঙে সেটা হইল। সম্প্রতি অডিও ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, অডিও কেলেঙ্কারির ঘটনা ব্যথিত করেছে তাকে। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এদিকে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার কল রেকর্ডগুলো সত্য নয় বলে দাবি করেছেন। যদি এরকম হয় তাহলে ঠিক আছে ভাই, আপনি যদি দাবি করেন যে আমি 14বার চাইছি, 14বারে কল লিস্ট দেখা হয়ে যায়। এদিকে প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে চলমান 5 আগস্ট পরবর্তী মামলাগুলো পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কানাডায় বিলাসবহুল বাড়ি, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও অর্থ পাচার সহ দুর্নীতির বিস্তর অভিযোগে দুদকের জালে ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডি আব্দুস সালাম ব্যাপারী। অর্থ পাচারের অভিযোগে বুধবার তাকে তলব করেছে দুদক। এছাড়া র্যাব 10-এর সাবেক 3 পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। কানাডার বেগমপাড়ায় বাড়ি কেনার খবর প্রকাশের 6 দিনের মাথায় পদত্যাগ করেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী। এবার সালামকে বুধবার তলব করেছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, কানাডার 2টি বিলাসবহুল বাড়ি, বাড়িধারা DOHS এ 4টি ফ্ল্যাট, বসুন্ধরায় 3টি প্লট সহ একটি 6তলা বাড়ি, বিভিন্ন ব্যাংক হিসাবে 50 কোটি টাকা, 3টি গাড়ি সহ সম্পদের পাহাড় গড়েছেন। এসব সম্পদের উৎস ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি। ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডি প্রকৌশলী আব্দুস সালামকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আগামী কাল অর্থাৎ 11 মার্চ তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকে তলব করেছেন। এদিন র্যাব 10-এর সাবেক 3 পরিচালক মোহাম্মদ কাইয়ুমুজ্জামান খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান ও মাহফুজুর রহমানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। র্যাব 10-এর সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম এবং বিধি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছে। এদিকে 21 কোটি 52 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়ায় কোনো শিথিলতা দেখাবে না সরকার। 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জরুরি বৈঠকে এমন বার্তাই দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। আর অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানান এবিবি সভাপতি। পাচার হওয়া অর্থ ফেরাতে মঙ্গলবার 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির প্রতিনিধিরাও অংশ নেন। সরকার পরিবর্তনের কারণে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কার্যক্রম বন্ধ হবে না বলে ব্যাংকগুলোকে বার্তা দেন গভর্নর। গভর্নর স্যারও বললেন যে এটাতে প্রক্রিয়া বা কার্যক্রম যা চলছিল, যেভাবে চলছিল সেটা চলবে। সো এমন কোনো ধারণা করার কোনো কারণ নাই যে সরকার বিদেশে পাচার হওয়া টাকা লোন নিয়ে এখানে কোনো কিছু হয়েছে
বেনামে লোন হয়েছে বা ইত্যাদি হয়ে ব্যাংক থেকে চলে গেছে জনগণের টাকা, সেগুলো ফিরবে না, এই কার্যক্রম বন্ধ হচ্ছে, এই ধারণার কোনো কারণ নেই। বৈঠক শেষে এবিবি প্রেসিডেন্ট জানান, অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে 10টি আইনি সংস্থার মাধ্যমে মামলা করবে ব্যাংকগুলো। এতে অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। বিদেশের জুরিসডিকশনে মামলা হবে, তো সেটা তারা লিটিগেশনের সমস্ত কিছু তারা ফান্ডিং করবে নতুন একটা এগ্রিমেন্টের ভিত্তিতে, এবং তার বেসিসে এখানে আলটিমেটলি ওখানে যদি আমরা কোনো টাকা উদ্ধার করতে পারি, সেখান থেকে তারা তাদের কমিশন নেবে। একজন লয়ার ছিলেন, উনি বললেন 3 থেকে 5 বছরের ব্যাপার, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, ফরেন জুরিসডিকশনের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রে উঠে আসে আওয়ামী শাসনামলে পাচার হয়েছে $234 বিলিয়ন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবারও জ্বালানি তেলের প্রসঙ্গ। দেশে জ্বালানি তেলের মজুদ সংরক্ষণ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন নির্দেশনা দিয়েছে। এই প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। এতে সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে বৈশ্বিক অনিশ্চয়তা। এমন অবস্থায় দেশের জ্বালানি তেলের মজুদ সংরক্ষণ ও অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি যানবাহনের ধরন অনুযায়ী পাম্প থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নেওয়ার নির্দেশনাও দিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে চেকপোস্টে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি নাফ নদীতে বাড়ানো হয়েছে টহল এবং চলাচলকারী নৌযানও চালানো হচ্ছে তল্লাশি। চেকপোস্ট সমূহে বিশেষ তল্লাশি, নাফ নদীতে নৌটহল বৃদ্ধি ও নৌযান সমূহে তল্লাশি করা হচ্ছে। বিজিবি বলছে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। ড্রোন, থার্মাল ইমেজার, রাডার, বডি অন ক্যামেরা, আধুনিক সিগন্যাল সরঞ্জাম, নৌযান এবং ডক স্কোয়াডের মাধ্যমে নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে সংবাদ সম্মেলনে বিজিবি কর্মকর্তা জানায়, জ্বালানি তেল পাচার সহ সীমান্ত সংশ্লিষ্ট যে কোনো অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার অথবা অন্য যে কোনো ধরনের সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে আমাদের ব্যাটালিয়নের প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। বিজিবি বলছে, জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধেও নজরদারি অব্যাহত থাকবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গাদের এলপিজি সরবরাহে তহবিল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ভাসানচরে বন্ধ রয়েছে এলপিজি সরবরাহ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা বলছেন, রান্নার জ্বালানির জন্য বনের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। সংশ্লিষ্টদের সতর্ক বার্তা, এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে উখিয়া টেকনাফের বন ও পরিবেশ। তাই প্রয়োজনীয় সময় পর্যন্ত এলপিজি সরবরাহ কর্মসূচি অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহায়তা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুবাই ও সেতারা দম্পতি এলপিজি আসার আগে প্রতিদিন রান্নার জন্য ব্যবহার করতেন প্রায় 5 কেজি কাঠ, কিন্তু এখন এলপিজি পাওয়ার কারণে তাদের আর জঙ্গলে যেতে হয় না, নেই বনের ভেতরে গিয়ে কাঠ সংগ্রহের ঝুঁকিও। গ্যাস ফায়ারে আর এটা জানো পরের মানে তার আর জ্ঞাতিয়া হানা পরের সুরগরি আনন হানানা পরের আনলাই আর তুই আন গ্যাস দিয়ে আনলা আর তো ফায়দা হয়ে যায়। পরিষ্কার থাকে তখন তো এসব বেশি খামার তো আর তো গ্যাস ব্যবহার করলে বেশি মানে সুবিধা হয়ে। পরিবেশ রক্ষায় এবং নিরাপদ জ্বালানি নিশ্চিত করতে সেভ প্লাস কর্মসূচির আওতায় 2018 সালে ক্যাম্পগুলোতে শুরু হয় এলপিজি বিতরণ কর্মসূচি। এই উদ্যোগের ফলে বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে প্রায় 2.5 লাখ পরিবার নিয়মিত এলপিজি পাচ্ছে। তবে রোহিঙ্গারা বলছেন, এই সরবরাহ বন্ধ হলে তারা শুধু জ্বালানি সংকটেই পড়বেন না, পুনরায় বাড়বে বন উজাড়ের চাপও। গ্যাস যদি শেষ হয়ে গেলে
আর মরণ বাদে কোনো উপায় নেই। এটা যদি গ্যাস বন্ধ হয়ে যাবে আর তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সকল ফেস করা হরিবে দিলে হইতেছিলে মোরা যাইরে গাছ ছাড়া হরিব ইনলে মোরার মাঝে বিভিন্ন ধরনের হাতি আছে বাক আছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM যৌথভাবে এই এলপিজি সরবরাহ কর্মসূচি পরিচালনা করছে। যদি গ্যাস না থাকে স্বাভাবিকভাবেই নিকটতম জ্বালানি হবে গাছ, এবং এই গাছ যদি উপড়ে ফেলা হয় তাহলে আমরা ভবিষ্যতে বন্যা এবং ল্যান্ডস্লাইডের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তবে পুরো কর্মসূচিটি নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তার উপর। আর দাতা সংস্থাগুলোর তহবিল সংকটে ইতিমধ্যে কিছু এলাকায় এলপিজি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। তবু এই উদ্যোগ চালু রাখতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। যদি ইউএন ঠিকমতো এলপিজি সরবরাহ করতে না পারে, পাহাড়ি বনাঞ্চল রয়েছে সেটিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিভিন্ন সংস্থার কাছে আবেদন করছি যাতে এই বিষয়ে তারা ফান্ড রেজ করতে পারে এবং ডোনারদের সাথে কথা বলতে পারে। We are very much hoping that despite the humanitarian funding decline that all the agencies and all the organizations that work here are dealing with, we can continue the work that we do with LPG. মানবিক সংস্থাগুলোর যৌথ উদ্যোগে সেভ+2 কর্মসূচির আওতায় উখিয়া ও টেকনাফ এলাকার 3000 হেক্টর জমিতে নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে। এর মধ্যে 700 হেক্টরেরও বেশি এলাকা রয়েছে সরাসরি ক্যাম্পের ভেতরে। একসময় এই পাহাড় কেঁদেছিল বৃক্ষহীনতার বেদনায়, আজ সেখানে নতুন চারা গজাচ্ছে। একটি এলপিজি হয়তো একটি পরিবারকে রান্নার সুযোগ দেয়, কিন্তু বাঁচিয়ে দেয় একটি বন, একটি পাহাড়, একটি ভবিষ্যৎ। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাবনায় অভিযানে একটি বাসার ভেতর পাওয়া গেছে মিনি পেট্রোল পাম্প। মঙ্গলবার দুপুরে সাঁথিয়ার ধুলাউড়ি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর চড়াও হন স্থানীয় জামাত নেতা। কথা কাটাকাটির এক পর্যায়ে দেওয়া হয় হুমকি। পরে আলাউদ্দিন নামে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় 3000 লিটার ডিজেল। দীর্ঘদিন যাবৎ বাড়িতে পেট্রোল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিল সে। পরে আলাউদ্দিনকে 50,000 টাকা জরিমানা করা হয়। সিলেটের পাম্পগুলোতে 5 দফা দাবিতে ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এ অবরোধ কর্মসূচি পালন করে। সিলেট অঞ্চলে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, পাম্পে কর্মরত কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মচারীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ 5 দফা দাবি পেশ করেন তারা। এদিকে তেল সরবরাহ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা। ভোরের সময় আরও থাকছে। ঈদ উপলক্ষে সেমাই তৈরিতে কারিগরদের ব্যস্ততা। বগুড়ার চিকন ও লাচ্ছা সেমাইয়ের কদর দেশ জুড়ে, সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। বেহাল দশায় পশ্চিমাঞ্চলের রেলপথ। লাইন দেবে যাওয়া এবং ভাঙা থাকায় প্রায় লাইনচ্যুত হচ্ছে ট্রেন। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলপথ সংস্কার, রেল ক্রসিং ও কোচ মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। বিস্তারিত মওদুদ রানা রিপোর্টে ছবি তুলেছেন আব্দুস সালাম। রেল লাইনের কোথাও স্লিপার ভাঙা, আবার কোথাও নেই স্লিপারের ক্লিপ। উঁচু নিচু আঁকাবাঁকা লাইনে রয়েছে পাথরের ঘাটতিও। এ দশা পশ্চিমাঞ্চল রেল লাইনের। গত বছরে রেলের লাইন ভেঙেছে অন্তত 250 স্থানে। বেড়েছে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা, কমেছে ট্রেনের গতি। শুধু তাই নয়, 1 কিলোমিটার রেলপথে 59টি জয়েন্ট থাকে, অথচ এসব জয়েন্টে 236টি নাটবল্টু থাকার কথা থাকলেও আছে মাত্র 189টি। আব্দুলপুর থেকে আপনার হলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটু ঝাঁকুনিটা বেশি হয় এবং ভাঙ্গা মাঝে মধ্যে পাওয়া যায়। ট্রেনের ভিতরকার এবং বাহিরকার পরিবেশ সব দিক থেকে একদম বাজে একটা অবস্থা। প্রচুর ঝাঁকায় ট্রেন। স্লিপারগুলো অনেক সময় নাট বল্টু বারবার গাড়ি যাওয়ার সময় ধাক্কা খায়, নষ্ট দোকানে খসে যায়, অনেক সময় খসে পড়েও যায়। সেক্ষেত্রে
গাড়ির দুর্ঘটনা আসতেও পারে, বলা যাবে না। এজন্য ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লাইন মেরামত সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। কিছু স্লিপার নষ্ট হয়েছে, পর্যায়ক্রমে আসছে, আমরা এগুলো আস্তে ধীরে লাগাচ্ছি। ঈদকে কেন্দ্র করে আমাদের রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। রেলটা যেটা, সে রেলের বয়স অনেকগুলো অতিক্রান্ত হয়ে গেছে, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে। এই রেলগুলো প্রতিস্থাপন করা হবে। পশ্চিমাঞ্চল রেলপথ রয়েছে 1900 কিলোমিটার আর চলাচল করে 120টি ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে পার্বতীপুর জয়দেবপুর রুটে 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকদের দাবি, দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন বাস মেরামত করা হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছেন যাত্রী ও বাস চালকরা। যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আল মামুনের তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদ সামনে রেখে নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পুরাতন এই বাসগুলো মেরামতের পর রং করে নতুন করে তুলছেন শ্রমিকরা। জেলার শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে ফিটনেসবিহীন অন্তত 100 যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। 25 রোজার মধ্যেই কাজ শেষ করে মালিকদের কাছে হস্তান্তরের আশা শ্রমিকদের। ঈদ মৌসুম হলে আমাদের কাজের চাপ আসলে অনেক হয়। এই গাড়িগুলো আমাকে ঈদের 5-7 দিন আগে ডেলিভারি করতে হবে। সব সময় ঈদের আগে গাড়িগুলা চাই যে একটু ভালো করে রাখি, যাতে মানুষের সমস্যাটা না হয় রাস্তার। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাহন চলাচল বন্ধের দাবি যাত্রী ও বাস চালকদের। ভাঙাচোরা যত্রতত্র নষ্ট গাড়িগুলো যেগুলো চলাচল করে রাস্তায়, তো মহাসড়কে ভোগান্তির মেন কারণেই ওই গাড়িগুলো। ভালো গাড়ির ব্যবস্থা যেন করে, লোকজন যেন নিরাপদে যাতায়াত করতে পারে, অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। ঈদের মধ্যে ফিটনেসবিহীন বাস সড়কে চলবে না, এমনটাই জানায় বাস মালিক সমিতি। যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। গাড়ি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব, যাতে মানুষ ঠিক মতন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এবং ফিটনেসবিহীন গাড়ি আমরা রাস্তায় দেব না। আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অত্র থানা এলাকায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি বা লক্ষ্যজোর বাস যেন না চলতে পারে বা ওভারলোড না নিতে পারে, সে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বাস মিনিবাস মালিক সমিতির হিসেবে প্রায় 1 লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নাটোরে ঈদ করতে যান। সময় সংবাদ, নাটোর। ঈদ উল ফিতর সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে সিল্কের পোশাকের বেচাকেনা। ক্রেতার আকর্ষণীয় ডিজাইনের শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি কিনলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন, সুতাসহ বিভিন্ন কাঁচামালের মূল্য বৃদ্ধিতে দাম কিছুটা বেড়েছে, তবে পোশাকে এসেছে বৈচিত্র্য। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুল রহমান রকির প্রতিবেদনে। শাড়িতেই ফুটে ওঠে নারীর আসল সৌন্দর্য, আর তা যদি হয় সিল্কের, তাহলে তো কথাই নেই। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে সিল্কের শোরুমগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বরাবরের মতো নারীদের পছন্দ আকর্ষণীয় ও চোখধাঁধানো ডিজাইনের রেশমি শাড়ি। এছাড়া রুচিশীল ও আভিজাত্যের কারণে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের 3 পিসের চাহিদাও রয়েছে বেশ। আর পুরুষের পছন্দ পাঞ্জাবি। রাত দিন কাজ করে সিল্কপল্লীর কারিগররা নিপুণ হাতে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাক তৈরি করে তুলছেন শোরুমে। ঈদে কেউ প্রিয়জন, কেউ আবার পরিবার পরিজনের জন্য কিনছেন পছন্দের পোশাক। সিল্কের কদর বলতে সিল্কের কদর তো রাজশাহীতে একটা বরাবরই আছে। ভালো ভালো রেশম পাঞ্জাবিগুলো পাওয়া যায়, মেয়েদেরও শাড়ি কাপড় পাওয়া যায়। আগের বার থেকে এবার কালেকশন অনেক ভালো আসছে আর দামও রিজনেবল। সিল্কের শাড়ি তো আমাদের মেয়েদের জন্য থাকাই লাগবে। সবসময় এখান থেকেই শপিং করা হয়, বিশেষ করে বাচ্চাদেরগুলো। অন্যান্য জায়গার তুলনায়, কালকে আমি নিউ মার্কেটে ঘুরেছি, সেই তুলনায় এখানে অনেক ভালো সাশ্রয় আছে। চেষ্টা করছি আরো দেখার বিভিন্ন রকমের, নিজের জন্য, ফ্যামিলির জন্য। আত্মীয় স্বজন সবার জন্যই নেওয়া হয়েছে, এখান থেকেই বাজার করা হয়, এখান থেকেই সবকিছু নেওয়া হয়েছে। তবে সিল্কের পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু হচ্ছে, আবার কিছু হচ্ছে না, আবার কিছু হলে বাজেটের বাইরে। যেটা পছন্দ হচ্ছে এটা দাম বেশি, অন্যান্য বছরের তুলনায় দাম বেড়ে গেছে, একটু রেট বাড়ানো হয়েছে, তো এই জন্য আমি একটু হতাশ হয়েছি। নিতে হবে, বাচ্চাদের জন্য নির্দেশ নিতে হয়, কষ্ট হইলো। এদিকে বিক্রেতাদের কেউ কেউ দাম বাড়ার কথা স্বীকার করলেও অনেকে বলছেন ঈদ উপলক্ষে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। সফুরা সিল্ক তেমনি রাজশাহীর ভিতরে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যা বলবো সারা বাংলাদেশের বিশ্বের দরবারেও একটা চাহিদা আছে। সেই তুলনায়
এবারকার বেচাকেনাটা একটু মনে হচ্ছে যেন নিম্নগামী। এটা একটা কস্টলি আইটেম, এর সুতা প্রায় ৮,০০০-৯,০০০ টাকা কেজি। তো আর এভেলেবল যে বাংলাদেশে হয় তাও না, খুব কস্টলি জিনিস এখানে তৈরি হচ্ছে আর কি। তো এটা আমরা দীর্ঘদিন ধরে মানে দীর্ঘ বছর ধরে এটা ধরে রাখছি আর কি, সিলটার ঐতিহ্য রাজশাহীর। হাই রেঞ্জের শাড়িগুলো আছে যেগুলোতে কস্ট একটু বেশি পড়ে, সেগুলোতে ৫০০-১,০০০ টাকা, মানে গতবারের চেয়ে এবার একটু বাড়তি আছে। তবে যেগুলো ২০,০০০ টাকার নিচে শাড়িগুলো আছে সেগুলো একই রকমই দাম আছে। বিক্রেতারা জানান রাজশাহী সিল্কের শাড়ি ৩,০০০ থেকে শুরু করে ৫৫,০০০ টাকা, পাঞ্জাবি ৫,০০০ থেকে ২৫,০০০ ও থ্রি পিস ৬,০০০ থেকে সর্বোচ্চ ৩২,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদ সামনে রেখে বগুড়ার সেমাইয়ের চাহিদা বেড়ে গেছে। স্বাদে মানে সেরা হওয়ায় এখানকার চিকন ও লাচ্ছা সেমাইয়ের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে এখন বাইরেও। তবে গতবারের তুলনায় এবার চিকন ও লাচ্ছা সেমাইয়ের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। হাতের জায়গা দখল করে নিয়েছে আধুনিক যন্ত্রপাতি, কারিগরের সুনিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে চিকন ও লাচ্ছা সেমাই। বগুড়া ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রতি বছর ঈদের বাজারে অন্তত ২৫০ কারখানায় প্রায় ১৭,০০০ টন লাচ্ছা সেমাই উৎপাদন হয়, যা টাকার অঙ্কে অন্তত ৪০০ কোটি টাকা। এসব সেমাই উত্তরাঞ্চল ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের সব জেলায় যায়। এজন্য রাত দিন সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গরুর দুধ থেকে এখানে আমাদের ঘি তৈরি করে আমরা লাচ্ছাটা সেই ঘি দিয়ে আমরা লাচ্ছা ভাজি। মান খুবই ভালো, যার জন্য আমাকে মালিক থাকতেছে না। চোখের সামনে ঘি তৈরি হচ্ছে এবং সেই ঘি থেকে একদম সরাসরি লাচ্চাতে ব্যবহার করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। দিনাজপুর যায়, পাটগ্রাম যায়, রংপুর যায়, বিভিন্ন জায়গায় যায়। অনেক ব্যস্ততা এখন আমাদের এই লাচ্চা সেমাই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সেমাইয়ের ব্যবসা আরো সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। যে বাজার লাচ্চার সেমাই ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে, আর ডালজা ভাজা লাচ্চার সেমাই ২৫০ থেকে ৩০০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এখন হয়তো মুনাফা নাও হতে পারে আসলে, কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ এই প্রভাবটা যখন মানুষ বুঝতে পারবে যে একটা ভালো কিছু আমরা দিতে চাই তাদেরকে, তখন আমরা এটা মুনাফা করব। এদিকে সেমাই ব্যবসার সঙ্গে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের প্ল্যান আছে, আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দেবো, পাশাপাশি ওনাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা ওনাদেরকে ডাকবো, ডেকে ওনাদের সাথে আমরা করব, একটা ওয়ার্কশপ টাইপের করব, যাতে করে ওনারা এই বিষয়গুলো অবগত হন এবং আরও বেশি পরিচ্ছন্নভাবে এই কাজগুলি করেন। জেলার অন্তত ২৫০০ মানুষ লাচ্ছা সেমাই উৎপাদনের কাজে নিয়োজিত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। বগুড়ায় মহাস্থানগঞ্জ দেশের যদি অন্যতম আসলে পাইকারি হাট হিসেবে পরিচিত সবজি, সেখানে কিন্তু সব সরবরাহ একেবারেই সব রকম সবজির কমে গিয়েছে। বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আবার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতকালীন সেই সবজিগুলো কিন্তু বাজারে একেবারে নেই বললেই চলে। তবে সবচাইতে করুণ দশা আসলে আলু চাষিদের হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রান্ত থেকে আলু চাষি যারা আছেন তারা কিন্তু তাদের যেই মাঠ থেকে কৃষকরা আলু নিয়ে বাজারে এসেছেন। তবে এই আলুর দাম কিন্তু এখানে আসলে পাইকারিতে মাত্র ৫ থেকে ৮ টাকার মধ্যে বিক্রি করতে চাইলেও আসলে কৃষকরা কোনো ধরনের কোনো ক্রেতা খুঁজে পাচ্ছেন না, একেবারে ক্রেতা সংকটে পড়েছেন। অর্থাৎ এখানে যারা কৃষকরা আলু নিয়ে এসেছেন গত বছরের মতো এবারও কিন্তু আসলে আলুর অব্যাহত যে দরপতন সেটি অব্যাহত থাকলেও কিন্তু না, যারা যে ক্রেতা খুঁজে পাবেন ৫ থেকে ৬০ টাকা বিক্রির জন্য সেই ক্রেতাও কিন্তু খুঁজে পাচ্ছেন না। তবে করলা সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে, বিশেষ করে সজিনা, এবং এগুলোর দাম কিন্তু আসলে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে মরিচের যেই ঝাঁজ ছিল আসলে এই মাসব্যাপী, সেই ঝাঁজ কিন্তু আসলে কমে এসেছে এবং ৫০ থেকে ৬০ টাকা কেজিতে এখন কাঁচা মরিচ এখানে বিক্রি হচ্ছে। এবং মিষ্টি লাউ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আসলে ২০ থেকে ২৫ টাকা কেজিতে। এছাড়াও বাঁধাকপি, ফুলকপি যেগুলো আছে সেগুলো কিন্তু ১০ থেকে ১৫ টাকার মধ্যে, এবং বাঁধাকপি যদি আসলে সরবরাহ এসে
থাকে সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 টাকা পিস হিসেবে এখানে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যেই সবজিগুলো আসলে রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা আসলে ঊর্ধ্বমুখী রয়েছে। তবে এখানে কৃষকরা যারা আছেন তারা বলছেন যে এই যেই আলুর যে আসলে অব্যাহত দরপতন, বিশেষ করে যেই এই তাদের যেই সার সহ কীটনাশক সহ অন্যান্য যেই এই মালামালের যে আসলে দাম বৃদ্ধি, এতে করে তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন এবং সর্বশেষ এই ডিজেলের যেই সংকট, সেই সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু তারা আরো শঙ্কায় আছেন। তাদের যে উৎপাদন খরচ, তারা কিন্তু আসলে মাঠ পর্যায়ে তাদের যেই কৃষিকাজ সেটির জন্য কিন্তু তেলের সরবরাহ পাচ্ছে না, এতে করে কিন্তু উৎপাদন খরচ আরো বৃদ্ধি পাওয়ার শঙ্কা তারা করছেন। এবং এই যে মহাস্থানগড় পাইকারি যেই বাজার রয়েছে, এখান থেকে কিন্তু প্রতিদিনই এই অসংখ্য ট্রাকে করে এই সব শাকসবজিগুলো আসলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। নওগাঁয় 8 বছরেও শেষ হয়নি আত্রাই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ। অভিযোগ উঠেছে মাত্র অর্ধেক কাজ করে 75% টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। এতে ক্ষোভ প্রকাশ করেন দুই পাড়ের মানুষ। সংশ্লিষ্ট দফতর বলছে ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে অসম্পূর্ণ পিলার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নির্মাণ সামগ্রী। এ চিত্র নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর। সেতুর 7টি স্প্যানের মধ্যে 5টির কাজ আর উপরের ছাদের কিছু অংশ শেষ। বাকি নির্মাণ কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার, তুলে নিয়ে গেছে সিংহভাগ টাকা। 2018 সালের জুন মাসে আত্রাই নদীর উপর এই ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। 262 মিটার দৈর্ঘ্যের 29 কোটি টাকা ব্যয়ের এই ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2022 সালে। দীর্ঘ সময়ও এই ব্রিজ নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তির কথা বলছেন এলাকাবাসী। 7-8 বছর হয়ে যাচ্ছে, এখন তো আর কিছুই নাই, সবকিছু মনে হয় নিয়ে যাবে এরকম অবস্থা, এখনো আটকে আছে। আমাদের চলাফেরা অসুবিধা হচ্ছে, যানবাহন যাওয়া যাচ্ছে না, অসুখ বিসুখ হলে জরুরি গাড়ি যায় না। একটা ব্রিজ হলে সবার সুবিধে, কারো অসুবিধা নেই। কাজটা সমাপ্ত করে দুপার নদীর, আত্রাই নদীর দুপারের মানুষের একটা সেতু বন্ধন এবং যাতায়াতের পথ সুগম যেন হয়। অবশ্য ঠিকাদারের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমাদের সিআইবিআর প্রজেক্টের ব্রিজ এক্সপার্ট, উনি ভিজিট করে গিয়েছেন আমাদের 2টা ব্রিজ প্লাস আরও যেগুলো ব্রিজ আছে। উনি ওনার মতো করে রিপোর্ট অলরেডি পিডি স্যারকে জানিয়েছেন। পিডি স্যারও এটার বিষয়ে একটা তাগিদপত্র দিয়েছেন এক্সেন স্যারকে। এটার বিষয়ে ব্যবস্থা চলছে। সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশে প্রথমবারের মতো আধুনিক ও স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এটি পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে পাবনার ঈশ্বরদীর কৃষি খামারে, যার মাধ্যমে কৃত্রিম উপায়ে বৃষ্টির মতো পানি ছিটিয়ে সমানভাবে সেচ দেওয়া হচ্ছে জমিতে। এতে সেচ খরচ কমার পাশাপাশি অর্থ ও পানির অপচয় কমবে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। পাইপের সঙ্গে সংযুক্ত স্প্রিংকলারের মাধ্যমে বৃষ্টির মতো সেচ দেওয়া হচ্ছে। অত্যাধুনিক এই সেচ প্রযুক্তি দেশে প্রথমবারের মতো স্থাপন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। অস্ট্রিয়ার কারিগরি ও বিএডিসির পানাশি প্রকল্পের আর্থিক সহযোগিতায় পরীক্ষামূলকভাবে সেচ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভূ উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার মুলাডুলি কৃষি খামারে স্থাপন করা হয়েছে এই প্রযুক্তি। উন্নত দেশে বহুল ব্যবহৃত এ প্রযুক্তির মাধ্যমে কম সময় ও কম ব্যয়ে সেচ দেওয়ার এই আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা সংশ্লিষ্টদের। খুশি কৃষকেরাও। যে কোনো ফসলের আমাদের উপকার হবে। মসুর, গম, শাক সবজি এসবের জন্য উপকার আছে। এটা ওদের পানি উঠছে, ভালোই হচ্ছে, ছিপছাপ পানিটা জমছে না, একভাবে কাজ হচ্ছে। রবি শস্যের জন্য উপকার হবে, বা কৃষির গজানোর পর যখন চারাটা হয়ে যাবে তখন হালকা পানি যখন লাগবে তখন হবে। এই ব্যবস্থায় 345 মিটার দীর্ঘ একটি সেন্টার পিভট সেচ ব্যবস্থা এককভাবে প্রায় 500 বিঘা জমিতে সেচ দিতে সক্ষম। গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আখ সহ বিভিন্ন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফসলে সেচের জন্য বিশেষ উপযোগী। সফলতা মিললে এই সেচ প্রযুক্তি আরও স্থাপনের আশ্বাস বিএডিসি কর্মকর্তা। বাংলাদেশে প্রথমবারের মতো পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এবং নাটোরের লালপুরের ভবানীপুর কৃষি খামারে স্থাপন করা হয়েছে। সারা দেশে করা গেলে পানির অপচয়
অনেকাংশে কমে আসবে। পাবনা ও নাটোর জেলায় চালু করা দুটি সেন্টার পিভট স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। বিএডিসি কর্মকর্তাদের দাবি, সারা দেশের দুটি জেলা অর্থাৎ পাবনা এবং নাটোরে পরীক্ষামূলকভাবে করা হয়েছে এই প্রকল্প। এতে সফল হলে সারা দেশের অন্যান্য জেলাতেও নেওয়া হবে উদ্যোগ। এতে বাঁচবে সময়, রোধ হবে পানির অপচয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। মাদারীপুরের মোস্তফাপুরের ফলের আড়তে কাক ডাকা ভোর থেকে শুরু হয় বেচাকেনা। রমজানের চাহিদা বেড়েছে আনারস, তরমুজ, কলা সহ বিষমুক্ত ফলের। তাজা ফল কিনতে ভিড় করছেন পাইকারি ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা যে মোস্তফাপুর ফলের আড়ত, সেই ফলের আড়তে জমজমাট কেনা বেচা। দূর দূরান্তের পাইকাররা রাতেই কিন্তু এই মোস্তফাপুরে অবস্থান করেন এবং পরবর্তীতে তারা ভোরেই কিন্তু এখান যে ফল রয়েছে, বিশেষ করে আনারস, তরমুজ, ফ্রুট, এই তিনটি ফলের বেশ কদর বেড়েছে এখানকার যে আড়তগুলো, সেই আড়তগুলোতে দূর দূরান্তের পাইকাররা বিশেষ করে ফরিদপুর, নড়াইল, রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার পাইকাররা কিন্তু এখানে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসেন এবং এখান থেকে বিষমুক্ত ফল নিয়ে যান এবং স্থানীয় যে হাট বাজার, সেই হাট বাজারে কিন্তু তারা বিক্রি করেন। আমরা কথা বলেছিলাম পাইকার এবং আড়তদার উভয়ের সাথে। তারা বলছেন যেহেতু রমজান মাস, এই রমজান মাসে এই মৌসুমী ফলের চাহিদা রয়েছে এবং পর্যাপ্ত ফলের সরবরাহ রয়েছে। দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ফল আসে এবং রাতভর ট্রাকে করে ফলগুলো নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ভোর থেকে এখানে কেনাবেচা শুরু হয়। এখানে প্রায় অর্ধশত আড়ত গড়ে উঠেছে। এটি ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায়। এখানে পরিবহনেও বেশ সুবিধা রয়েছে, তাই দিনে দিনে বেশ জনপ্রিয় এই ফলের আড়ত। এখানে প্রতিদিন কোটি টাকার উপরে ফল কেনাবেচা হয় বলে আমাদেরকে আড়তদার সূত্রে জানানো হয়েছে এবং শ্রমিক কর্মচারীদের বেশ ব্যস্ততাও দেখা যায় যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের মোস্তফাপুরের যে ফলের আড়ত, এটি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এবং দূর দূরান্তের পাইকাররা স্বাচ্ছন্দ্যে এখানে ফল কিনে নিয়ে যান এবং স্থানীয় হাট বাজারে বিক্রি করেন। তাতে কোনো ধরনের তাদের ঝক্কি ঝামেলা পোহাতে হয় না। তো এই ছিল আমার কাছে কাক ডাকা ভোরে যে ফলের পাইকারি কেনা বেচা হয়, সেখান থেকে সব শেষ। যুক্ত ছিলাম মাদারীপুরে। ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, বাছাই করা হচ্ছে। রাজনৈতিক এবং দলীয় প্রভাব মুক্ত হয়ে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এই কথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তিনি আরও বলেন, ভোটের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার 21 দিনের মাথায় তিনি তা পূরণ করলেন বলেও জানান ডিএনসিসি প্রশাসক। এ সময় যারা এখনও কার্ড পাননি তাদের হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে শফিকুল ইসলাম বলেন, নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উপকারভোগীর মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ভাতার টাকা চলে যাবে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে সরকারিভাবে সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে তাদের কর্মী নিয়োগ দিয়ে বিভিন্ন বস্তিতে সরজমিনে গিয়ে সেই তথ্য সংগ্রহ করার মধ্যে দিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার শেষে গিয়ে আমরা ফ্যামিলি কার্ডগুলো হস্তান্তর করেছি। এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই, এখানে কোনো দলীয় প্রভাব নেই। যারা পাওয়ার যোগ্য শুধুমাত্র তারাই পাবে, এর বাইরে কোনো সুযোগ নেই। সরকার শপথ গ্রহণের 1 মাসেই জনগণ বুঝতে পেরেছে তারেক রহমানের পক্ষে দেশ পরিচালনা সম্ভব। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, নৈতিক অবস্থান থেকে রাষ্ট্রের দায়িত্ব পালনে দেশের মানুষের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। বর্তমান প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় সুবিধা পাচ্ছে সবাই। আমরা ক্ষমতা গ্রহণ করি নাই, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি নৈতিকতা থেকে। এই দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে
আমি এদেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে জনগণের বিবেকে জানা দিয়েছে যে না, তারেক রহমানের পক্ষেই সম্ভব এই দেশ পরিচালনা করা, এবং দেশের মানুষ আমরা উপকার বা সুবিধাতে পাচ্ছি। নারী ক্ষমতায়নের চর্চা পরিবার থেকেই শুরু হতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শুধু কাগজে কলমে নয়, নারী ক্ষমতায়ন নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সবার সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেন ববি হাজ্জাজ। বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না আমরা বেঁচে থাকতে। গত নির্বাচনে আমি অ্যাটলিস্ট যাদেরকে উগ্রবাদী ফোর্স হিসেবে চিন্তা করি, মানে যারা নারী সম্পৃক্ততা বা নারী নেতৃত্ব বা নারীদের মর্যাদা নিয়ে তাদের চিন্তা চেতনা ভিন্ন, তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছেন, এবং তারা তাদের স্থানে পরিষ্কার যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। আমাদের ৫৫ বছর ইতিহাসে এর আগে কখনো এতটা উগ্রপন্থী বা নারীবাদী বিরোধী ছিলাম না। রোগীদের দুর্ভোগ কমাতে শিগগিরই পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। মঙ্গলবার পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি একথা বলেন। আমরা এই সবগুলি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছি, এবং আপনারা শীঘ্রই আগামী 2 মাসের মধ্যে দেখবেন যে প্রতিটা ক্ষেত্রেই এখানে ব্যবস্থা যেগুলি নেওয়া হয়েছে। আমাদের ডাক্তারের স্বল্পতা এটা আসলে বাংলাদেশের প্রতিটি হসপিটালে আছে। তারপর আমরা প্রায়োরিটি বেসিস আমরা কিছু ডাক্তারের সাহেবদের নিয়োগের ব্যবস্থা নিচ্ছি, এবং যন্ত্রপাতি যেগুলি সমস্যা আছে সেগুলো দ্রুত রিপ্লেস করা হবে। ইনশাআল্লাহ আগামী 2 মাসের মধ্যে সব কিছু একটা আগের চেয়ে আপনারা বেটার সার্ভিস পাবেন। দুর্নীতি আর ঋণখেলাপি বন্ধ না হলে ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানান নাহিদ। 12 মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশনে সংসদে যাচ্ছে তার দল। সংবিধান সংস্কার পরিষদ সংস্কার করবে। সংসদে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শুনতে চান না তারা। ফ্যামিলি কার্ড তারা উদ্বোধন করেছে, তাদের ইস্তিহার অনুযায়ী তাদেরকে সাধুবাদ। কিন্তু আমরা পাশাপাশি এও বলেছিলাম, যদি দুর্নীতি বন্ধ না হয়, যদি চাঁদাবাজি বন্ধ না হয়, যদি দখলদারিত্ব বন্ধ না হয়, যদি ঋণ খেলাপিদেরকে সংসদে এবং সরকারে ঠাঁই দেওয়া হয়, এই সকল ফ্যামিলি কার্ড কেবল হচ্ছে চোখ ধাঁধানো একটা কর্মসূচি, কেবল এটা বাংলাদেশের অর্থনীতির কোনো পরিবর্তন করতে পারবে না। এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে, এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় 28 জনের বিরুদ্ধে পুলিশের দেয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালত চার্জশিট গ্রহণ করে পলাতক 22 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। সম্পূরক চার্জশিটে বলা হয়েছে 2024 সালের 18 ডিসেম্বর রাতে হলের খেলার মাঠে বসেছিলেন তোফাজ্জল। এ সময় কয়েকজন ছাত্র চোর সন্দেহ তাকে মারধর করে। পরে তাকে নির্দোষ জেনেও দ্বিতীয় দফায় মারধর করে, এতে মারা যান তোফাজ্জল। এর আগে গত বছরের 1 জানুয়ারি 21 জনকে আসামি করে চার্জশিট জমা দেয়া পুলিশ, কিন্তু তাতে নারাজি জানায় বাদীপক্ষ। হাতিয়া থেকে ঢাকায় আসার পথে রাজধানীর এক কলেজ শিক্ষার্থীকে লঞ্চে ধর্ষণের ঘটনায় এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকার আদালতে গ্রেফতার 2 জনের মধ্যে মোহাম্মদ নুরুজ্জামান মিঠু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই আদালত অপর আসামি মোহাম্মদ সাকিব উদ্দিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার ধর্ষণের অভিযোগ করেন 17 বছর বয়সী ওই ছাত্রী। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে সোমবার রাতে কোতোয়ালি থানায় সাকিব ও নুরুজ্জামানের নামে মামলা করেন। মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ। মেয়েটার ভাই আছে একটা, সে আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে। কালকে সন্ধ্যার সময় তাদেরকে আমরা ধরে কোর্টে পাঠাইছিলাম। একজনকে রিমান্ড দিয়েছে আর একজন 50 করছে, করলে তাদেরকে কোর্টে চালান দিতেছে।
এদিকে কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি এনসিপির মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, বিকরনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে লঞ্চে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলার ওসখালী বাজারে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। একই সময়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে বিক্ষোভ মিছিল করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাগবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন 5 জন। ঘটনাস্থলে পুলিশ আসার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। চট্টগ্রামের সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের 3 সহযোগীকে অস্ত্র ও গোলা বারুদ সহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশকে করা হয় গ্রেফতার। পরে তার দেয়া তথ্যে পাঁচলাইশ থানার একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মনির নামে আরেক সহযোগীকে। বায়েজিদ বোস্তামি থানা থেকে গ্রেফতার হয় সহযোগী সাইম। তাদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন থাকা থেকে লুট হওয়া অস্ত্র। তারা কিনেছিল খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে। গ্রেপ্তারকৃত সকল আসামি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। তারা দেশে থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে থাকে। তাদের কাছ থেকে আমরা সর্বমোট একটি বিদেশি রিভলভার 9 রাউন্ড গুলি, একটি ব্রাজিলিয়ান টরাস 9mm পিস্তল, একটি SMG, 2টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছি। মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের 15টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামানের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসত ঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 নারী। হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিপক্ষের 15টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ভোলায় ইট বোঝাই ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সদর উপজেলার তালতলি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। এ সময় ঘুইংকাট খাট এলাকা থেকে ভোলা সদরের দিকে আসা ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজুলের। ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছে চালক। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশালে ট্রাকের চাপায় রিকশায় থাকা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার চালকও। মঙ্গলবার দুপুরে নগরীর C&B রোডের 1 নম্বর পুল এলাকায় বাজার থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন বাগানবাড়ির বাসিন্দা ফেরদৌসী বেগম। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ওই রিকশাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফেরদৌসীকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক। সুন্দরবনের ডাকাত দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলা বারুদ। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সকালে শিবসা নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বাজার করতে এলাকায় ঢোকেন আব্দুল হালিম নামের দলের এক সদস্য। পরে তাকে সন্দেহ করে ধাওয়া দিলে সে পলানোর চেষ্টা করে। পরে টাকাতলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি 1 নলা বন্দুক ও 4 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ওই ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আবারও মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু নিরাপত্তার সংকটই নয়, তৈরি করেছে বৈশ্বিক জ্বালানি অস্থিরতা। পারস্য উপসাগরে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে দাম। এই পরিস্থিতিতে বড় ক্ষতির মুখে পড়ছে উপসাগরীয় উৎপাদকরা। তবে বিশ্লেষকদের মতে এই সংকট রাশিয়ার জন্য এনে দিতে পারে অপ্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা। এর মধ্যে জ্বালানি তেলের বিকল্প হিসেবে রাশিয়ায় দ্বারস্থ হচ্ছে অনেক দেশ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পারস্য উপসাগর জুড়ে তেলের অবকাঠামো এবং পরিবহন রুটে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্বের প্রায় 40% তেল উৎপাদিত হয় মধ্যপ্রাচ্যে, আর সমুদ্র পথে পরিবহন হওয়া অপরিশোধিত তেলের প্রায় 1/3 যায় হরমুজ প্রণালী দিয়ে। ইরানের হামলার ঝুঁকি এবং বিমা প্রতিষ্ঠানগুলোর সতর্কতার কারণে কমে গেছে এই রুটে চলাচল। এতে কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে ধীরে ধীরে তেল উৎপাদন কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে লাফিয়ে বেড়েছে। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি $119 পৌঁছায়। পরে কিছুটা কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় $20 বেশি। বিশ্লেষকদের মতে সরবরাহ সংকট দীর্ঘ হলে এই দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তবে এই সংকটের মধ্যেই বড় সুবিধা পাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশটি প্রতিদিন প্রায় 1,07,00,000 ব্যারেল তেল উৎপাদন করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার তেল রফতানি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। ফলে উপসাগরীয় সরবরাহ কমে যাওয়ায় বাজারে বিকল্প হিসেবে রুশ তেলের চাহিদা বাড়ছে। এমনকি ভারতীয় বাজারে রাশিয়ার ইউরালস তেলের দাম অনেক ক্ষেত্রে ব্রেন্টের সমান বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যের এই প্রবণতা রাশিয়ার অর্থনীতির জন্য স্বস্তির বার্তা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ফেব্রুয়ারিতে রাশিয়ার তেল গ্যাস রফতানি থেকে অর্জিত রাজস্ব আগের বছরের তুলনায় প্রায় 44% কমে যায়। তবে নতুন পরিস্থিতিতে মার্চ মাসেই এই আয় দ্বিগুণ হয়ে $11 বিলিয়ন বেশি হতে পারে বলে ধারণা করছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থনৈতিক সক্ষমতাও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশেষ সামুদ্রিক নিরাপত্তা অভিযান শুরু করেছে পাকিস্তানের নৌবাহিনী। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে মুহাফিজ উল বাহার নামের সামুদ্রিক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। অভিযানের মাধ্যমে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং জাতীয় জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বৈশ্বিক তেল সরবরাহের প্রধান করিডোর হরমুজে কোনো ধরনের বিঘ্ন ঘটলে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের জ্বালানি বাজারে বড় প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। সিওল ওয়াশিংটনের বার্ষিক যৌথিক সামরিক মহড়া শুরু করায় এ সতর্ক বার্তা দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এমন পরিস্থিতিতে পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াই করতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করেছে। 11 দিন ব্যাপী এই মহড়ায় প্রায় 18,000 সেনা সদস্য অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গেল বছর মাঠ পর্যায়ে 51টি মহড়া পরিচালিত হলেও মিত্র এই দুই দেশ এবার 22টি মহড়া পরিচালনা করবে। সিওল ওয়াশিংটনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। বলেন, এই বৃহৎ পরিসরের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর জবাবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইয়ো জং বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। সিউলের বিরোধিতা সত্ত্বেও প্যাট্রিয়ট মিসাইল ও গোলন্দাজ বাহিনী সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়ায় নিজেদের অক্ষমতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি বলেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী কর্তৃক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মতো কিছু অস্ত্র দেশের বাইরে পাঠানোর বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট লি জানান, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিউল তাদের জোরালো বিরোধিতা জানিয়েছে। তবে বাস্তবতা হলো ওয়াশিংটনের এই পদক্ষেপ পরিবর্তনের জন্য চাপ দেওয়ার মতো অবস্থানে তার সরকার নেই। প্রেসিডেন্ট লি আরও বলেন, কিছু সমরাস্ত্র সরিয়ে নেওয়া হলেও তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে দেশটির বর্তমান প্রতিরোধ কৌশলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে। আজ শুরু বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। ট্রফি উন্মোচন দুই অধিনায়কের 2027 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় চাইলেন মেহেদী মিরাজ।
নেপালের নবগঠিত প্রতিনিধি সভায় ৩৮% তরুণ নেতা নির্বাচিত হয়েছেন। ঘোষিত ১৫৯টি আসনের মধ্যে ৫৯ জন আইন প্রণেতার বয়স ৪০ বছরের নিচে। বিশ্লেষকদের মতে তরুণ নেতৃত্বের এই উত্থান শিক্ষা, ডিজিটাল গভর্নেন্স, জলবায়ু নীতি এবং কর্মসংস্থানের মতো খাতে নতুন অগ্রাধিকার তৈরি করতে পারে। তবে সতর্কবার্তাও রয়েছে, বলছেন প্রশাসনিক কাঠামো এখনও পুরনো প্রাতিষ্ঠানিক চর্চার উপর দাঁড়িয়ে। ফলে তরুণ নেতৃত্ব ও আমলাতন্ত্রের মধ্যে সমন্বয় তৈরি করাই হতে পারে বড় চ্যালেঞ্জ। নেপালের রাজনীতিতে শুরু হয়েছে নতুন প্রজন্মের উত্থান। সাম্প্রতিক সংসদীয় নির্বাচনের ফলাফলে দেখা যায় নবগঠিত প্রতিনিধি সভায় তরুণদের উপস্থিতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। ঘোষিত ১৫৯টি আসনের মধ্যে ৫৯ জন আইন প্রণেতার বয়সী ৪০ বছরের নিচে, যা মোট আসনের প্রায় ৩৮%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নেপালের নেতৃত্বের বয়সসীমায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তুলনামূলকভাবে আগের সংসদে তরুণদের উপস্থিতি ছিল অনেকটাই কম। ২০২২ সালে নির্বাচিত সংসদে ৪০ বছরের নিচের সদস্য ছিলেন মাত্র ১১%, আর ২০১৭ সালে নির্বাচনে এই হার ছিল প্রায় ১৩%। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে তরুণ প্রতিনিধিত্ব প্রায় ৩ গুণ বেড়ে গেছে। এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। নির্বাচিত ৫৯ জন তরুণ আইন প্রণেতার মধ্যে ৫১ জনই এই দলের। এছাড়াও নেপালি কংগ্রেস থেকে ৪ জন এবং কমিউনিস্ট পার্টি সিপিএন-ইউএমএল থেকে ২ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি থেকে একজন তরুণ প্রার্থী সংসদে জায়গা করে নিয়েছেন। নতুন সংসদের উল্লেখযোগ্য তরুণ মুখগুলোর মধ্যে রয়েছেন ঝাপা ৫ আসন থেকে ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, চিতুয়ান থেকে ৩০ বছর বয়সী সবিতা গৌতম, রূপাহিন্দি ২ থেকে ২৮ বছর বয়সী সুলভ খরেল এবং মোরং ৬ থেকে ৩১ বছর বয়সী রুবিনা আচার্য। এছাড়াও ঝাপা ১ থেকে ২৯ বছর বয়সী নিশা ডাঙ্গি এবং কাঠমান্ডু ১ থেকে ৩০ বছর বয়সী রঞ্জু নেপোয়ে নতুন আইনসভার কনিষ্ঠ সদস্যদের তালিকায় রয়েছেন। তবে বিশ্লেষকদের মতে তরুণ নেতৃত্বের উত্থান নীতি নির্ধারণের নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে, বিশেষ করে শিক্ষা, ডিজিটাল প্রশাসন, জলবায়ু নীতি এবং কর্মসংস্থানের মতো খাতে। কিন্তু প্রশাসনিক কাঠামো এখনও পুরনো প্রাতিষ্ঠানিক ধাঁচে পরিচালিত হওয়ায় নতুন নেতা ও আমলাতন্ত্রের মধ্যে সমন্বয় তৈরি করাই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিউলি রোজা, সময় সংবাদ। ৩ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে মূল পর্ব নিশ্চিতের প্রথম পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দল গোছাতে সময় চাইলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সফররতদের আত্মবিশ্বাস দিচ্ছে পাক ক্রিকেটারদের বিপিএল অভিজ্ঞতা। হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে শুরু বেলা ২:১৫টায়। অনুশীলনে অধিনায়ককে খুঁজে পাওয়া মুশকিল। নামে অলরাউন্ডার হলেও ব্যাটিং কিংবা বোলিং সাম্প্রতিক সময়ে কোনো বিভাগেই ছন্দে নেই। আছে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন। তার নেতৃত্বে শেষ ১৩ ম্যাচের ১১টাতেই হার টিম বাংলাদেশের। তাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হলে হারাতে পারেন নেতৃত্ব। প্রত্যাশা যে পূরণ হচ্ছে না জানেন এই ক্রিকেটার নিজেও, তবে দল গোছাতে সময় চাইলেন আরও। সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে যে আমি অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে। ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার পুরো দায়িত্ব আর অধিনায়কের নয়। একদিনের ক্রিকেটে পুরো ৫০ ওভার ব্যাটিং করতেই ভুলে গেছে টাইগার ব্যাটাররা। পাকিস্তান বধে তাহলে কি আবারও মিরপুরে দেখা যাবে স্পিনারদের দাপট? যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। অন্যদিকে র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফর্মে নির্ভারী আছে টিম পাকিস্তান। অভিজ্ঞদের বসিয়ে সুযোগ দেয়া হয়েছে বিপিএল খেলা তরুণদের। মিরপুরের কন্ডিশনে তাই মানিয়ে নেওয়া নিয়ে চিন্তা নেই। We just want to give opportunity for our youngsters
কেউই এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই, তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কি করতে হবে সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে। দীর্ঘ 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেন এন্ড গ্রেন। বৈশ্বিক আসরের শেষ 3 দেখায় 3বারই হেরেছে টাইগাররা। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্ব উতরানো, আর তা করতে হলে মিরাজকে যেমন পারফর্ম করতে হবে, তেমনি দলগতভাবে সাম্প্রতিক পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদেরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এর আগে মঙ্গলবার দুপুরে টিম হোটেলে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন দু দলের অধিনায়ক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তানের দলপতি শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ দল প্রায় 4 মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন বাংলাদেশ শুরু করছে এই সিরিজ দিয়েই। পাকিস্তানকে সিরিজে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আছে টাইগারদের। পাকিস্তান সিরিজে নিজের ব্যাটিং অর্ডার চূড়ান্ত করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিভিন্ন পজিশনে ব্যাট করা মিরাজ এখন থেকে কেবল 7 নম্বরে ব্যাটিং করবেন। মিডল অর্ডারের সমস্যা কাটাতেই এমন সিদ্ধান্ত বলে জানান মিরাজ। অন্যদিকে 2027 বিশ্বকাপ পরিকল্পনায় সিরিজের উদ্বোধনী ম্যাচে ফারহান সাদাকাত, শামিল হোসেনকে অভিষেক করাবে পাকিস্তান, যার কারণেই বাবর সাইমকে স্কোয়াডে রাখা হয়নি বলে জানান অধিনায়ক শাহিন আফ্রিদি। একটা সময় যে ওয়ানডে ফরম্যাট ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদ, সেই ফরম্যাটই টাইগারদের এখন সবচেয়ে নাজুক অবস্থা। সরাসরি বিশ্বকাপ খেলাটাও ঝুলে আছে পেন্ডুলামের মতো। পাকিস্তান সিরিজে জয় না পেলে আরও কঠিন হবে সেই পথ। 2023 বিশ্বকাপের পর মোট 7 সিরিজের 5টিতে হেরেছে বাংলাদেশ। ম্যাচের হিসাবে 21 ওয়ানডেতে মাত্র 7 জয়। ফলাফল ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে টাইগাররা। দল ও বোর্ড দুই জায়গাতেই অস্থিরতা স্পষ্ট। অধিনায়কত্ব পরিবর্তন হয়েছে একাধিকবার। বর্তমান ক্যাপ্টেন মেহেদী মিরাজের অধীনেও ভালো সময় ফিরতে পারছে না বাংলাদেশ। সবচেয়ে বাজে ব্যাটারদের পারফরমেন্স। সবশেষ 9 ওয়ানডের মধ্যে কেবল 2 ম্যাচে পুরো 50 ওভার খেলতে পেরেছে টাইগাররা। পাকিস্তান সিরিজের আগে তাই সবার ব্যাটিং পজিশন নিয়ে বেশ সাবধানী লাল সবুজ অধিনায়ক। টপ অর্ডারের বদলে মিডলে খেলবেন লিটন। সবচেয়ে বেশি দোলাচলে থাকা মেহেদী মিরাজও ফিক্সড করেছেন নিজের ব্যাটিং পজিশন। এটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক বেশ রেজাল্টও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওডিআই ফরম্যাটে। আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে ওডিআই ফরম্যাট একটা এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে হবে। বাংলাদেশ টিমে আমি প্রত্যেকটা পজিশনেই ব্যাটিং করেছি এবং আমি এটা নিজেও রিয়েলাইজ করেছি যে আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি এফেক্টিভ হবে টিমের জন্য। আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার। আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি এটা আমার জন্য, আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। সাউথ আফ্রিকা হতে যাওয়া 2027 বিশ্বকাপের আগে পেসারদের দিকেও বাড়তি গুরুত্ব অধিনায়ক ও হেড কোচের। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা 4 পেসারের মধ্যে 3 জনই খেলতে পারেন প্রথম ম্যাচে। অন্যদিকে পাকিস্তানের জন্য এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। 6 নতুন মুখ স্কোয়াডে, তার মধ্যে 3 জনেরই হবে অভিষেক। অধিনায়ক জানান যার কারণেই স্কোয়াডে নেই বাবর আইয়ুবরা। দেখুন, কাউকে ড্রপ করা হয়নি। 2027 বিশ্বকাপ পরিকল্পনায় এই সিরিজে নতুনদের দেখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ম্যাচেই সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামিল হোসেনকে অভিষেক করানো হবে। তারা সাম্প্রতিক সময় দারুণ পারফর্ম করছে এবং আশা করি এই সুযোগ তারা ভালোভাবে কাজে লাগাবে। এদিকে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রতি ম্যাচে মাঠে উপস্থিত থাকা সকল দর্শকদের ইফতারের সময় ফ্রি পানি দিতে বেসরকারির একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। বর্তমান ক্রিকেট বোর্ড আর্থিক ব্যবস্থাপনায় অদক্ষ, এফডিআর ভেঙে ব্যয়ভার চালাচ্ছে, অপচয় করছে, এমন মন্তব্য করেছেন সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিগগিরই বুলবুলের বোর্ডের বিলুপ্তি ঘটবে বলে মনে করেন রফিকুল ইসলাম বাবু। আর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিসিবি নির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্তের পর বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠনের এখতিয়ার আছে জাতীয় ক্রীড়া পরিষদের। ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনের ইফতার আয়োজনে এসব কথা বলেন সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন
আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সমালোচনার তীরে বিদ্ধ ক্রিকেট বোর্ড। লিগ বর্জন করা ক্লাবগুলোর পক্ষ থেকে অনেক দিন ধরেই বলা হচ্ছে কথাটা, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড অবৈধ, সবশেষ নির্বাচন সুষ্ঠু হয়নি। সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ করে আসছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবুরা। এবার রাজধানীর একটি হোটেলে ইফতার আয়োজনে সেসব কথার পুনরাবৃত্তি করলেন তারা। প্রশ্ন তুললেন বর্তমান বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই, এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত। আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। লজ্জা যদি থাকে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমাদের দেশের ক্রিকেটটাকে যেন আমরা বাঁচাতে পারি সেটাই তাদের ভূমিকা রাখা উচিত। আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর, সেটারও উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর দাবি আরও জোরালো হয়েছে তাদের, কারণ আমিনুল হক নিজেও বারবার ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছেন। এরই মধ্যে তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। আমাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা চলমান আছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের সব ফেডারেশনগুলোর অভিভাবক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনে কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত করে তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে এখানে কোনো রকমের অনিয়ম হয়েছে, তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো বডিকে কিন্তু ডিসলভ করে তারা অ্যাডহক কমিটি করতে পারে। সংগঠকদের এমন সক্রিয় অবস্থানে বেশ চাপের মুখে বিসিবি, তা বলাই যায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তায় মারাত্মকভাবে অর্থাভাবে পড়েছেন ক্রিকেটাররা। বিসিবি ও ক্লাবের ঝামেলা মিটিয়ে খেলা মাঠে গড়াতে বারবার অনুরোধ করেও সাড়া মেলেনি। বুলবুলের বোর্ডের নানা সিদ্ধান্তে অসন্তুষ্ট খেলোয়াড়দের একটা অংশ। সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শরণাপন্ন হয়েছে কোয়াব। আমিনুল হকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন। কোন বোর্ড আসলে খেলা হবে না হবে এইগুলা ডিসাইড করার জন্য আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের ক্রীড়া পরিষদ আছে। আমরা প্লেয়ার, আমরা মাঠের খেলা চাই, আমরা মাঠে খেলতে চাই। অচল অবস্থা কাটবে কবে? ক্রিকেট বোর্ড আর 50 ক্লাবের দ্বন্দ্বে একরকম স্থবির অবস্থা ঘরোয়া ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগও বিঘ্নিত। অদম্য টি-20 কিংবা বিসিএল ওয়ানডের মতো বিসিবি আয়োজিত আসরে প্রথম সারির ক্রিকেটাররা খেলার সুযোগ পেলেও বাকিদের খবর রাখে কে? আর্থিক অনটনের কথা জানিয়েছেন অনেকেই। ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে শুরু করে 3rd ডিভিশন পর্যন্ত সবার একটাই ডিমান্ড এখন ঢাকা লিগের কি অবস্থা। ক্লাব এবং বিসিবির মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাতে একমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররা। ইন্টারন্যাশনাল খেলা ছাড়া আমাদের ডোমেস্টিক কোনো খেলা নাই, আর যাও খেলা হচ্ছে ভাই নিজেদের মধ্যে নিজেদের, কোনো কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে না। তো নিজেদের খেলা আর কতদিন? আমাদের তো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে হবে। দ্রুত সমাধান করে মাঠের ক্রিকেট যেন আবার ফিরে আসে, আমরা সেটাই আশা করছি। এই বোর্ড থাকবে না কোন বোর্ড আসবে সেটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে খেলা হচ্ছে কিনা। ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠন কোয়াব। সভাপতি নির্বাচিত হয়ে মোহাম্মদ মিঠুন কথা দিয়েছিলেন সতীর্থদের স্বার্থ দেখবেন সবার আগে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও সহযোগিতার আশ্বাস দিয়েছিল, কিন্তু নানা বিষয়ে বনিবনা হয়নি দুপক্ষের। লিগ নিয়ে কথাবার্তাও থেকে গেছে অমীমাংসিত। সমাধান খুঁজতে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হয়েছে কোয়াব। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ওনাকে আমি ডিটেলস জিনিসগুলো আমি ওনার সঙ্গে আলোচনা করেছি। উনি আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যেহেতু একজন প্লেয়ার ছিলেন, উনি প্লেয়ারদের কষ্টটা বুঝেন, প্লেয়াররা এবং ঢাকা লিগের গুরুত্বটা উনি খুব ভালোভাবে বুঝেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করবেন। যদিও বোর্ডের দাবি লিগের ব্যাপারে আন্তরিক তারা, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছে একটি মহল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
ঈদের আগেই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে বুঝিয়ে দেওয়া হয়েছে বিপিএল এর প্রাইজ মানি। সব প্রক্রিয়া শেষ করে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু প্রাপ্য অর্থ তুলে দেন দুই দলের প্রতিনিধির হাতে। বোর্ডের পেশাদারিত্বে সন্তুষ্ট রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা চান তারা। ঈদের আগেই ক্রিকেটারদের হাতে বোনাসের অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বশর সুমন। গেল বিপিএল নিয়ে নানা সমালোচনা থাকলেও একেবারে ভিন্ন ছিল রাজশাহী ওয়ারিয়র্স। অভিষেক আসর হলেও সব কিছুতেই তারা দেখিয়েছে পেশাদারিত্ব, যার প্রতিদানও দিয়েছেন ক্রিকেটাররা। গেল 23 জানুয়ারি বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে শিরোপার উৎসবে মাতে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে উইনিং বোনাস আগেই পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের আগে আরও এক সুখবর পেলেন তারা। এবার প্রাইজ মানির অর্থ বুঝে পেলেন শান্তরা। বিসিবির পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই অর্থ। চ্যাম্পিয়ন দলকে আমরা ডিক্লেয়ার করেছিলাম 2,75,00,000, হ্যাঁ, 2,75,00,000, আর রানার্স আপ টিম 1,75,00,000। সেইটার মধ্যে আজকে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, ওনাদের আমরা আজকে 2,75,00,000 বুঝিয়ে দিয়েছি। রানার্স আপের 1,75,00,000 টাকা, আপনারা জানেন যে এটা তো ক্রিকেট বোর্ড হ্যাজ টেকেন ওভার দ্য টিম। সো সুতরাং আমরা করেছি কি যে এই ক্রিকেট বোর্ড যে 1,75,00,000 টাকা পেয়েছে ফ্রম বিপিএল, সেটা আমরা 40% প্লেয়ারদের সাথে শেয়ার করছি। নট অনলি প্লেয়ার ম্যানেজমেন্ট কোচিং স্টাফের সাথে শেয়ার করে আজকে আমরা তাদের সবকে চেক হ্যান্ডওভার করে দিয়েছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের পেশাদার আচরণে সন্তুষ্ট রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত সময়ে অর্থ বুঝে পাওয়ায় খুশি ক্রিকেটাররাও। ধন্যবাদ জানাতে চাই বিপিএল গভর্নিং কাউন্সিলকে। তারা আমার কাছে মনে হচ্ছে এবার একদম বিপিএল এর শুরু থেকেই প্রত্যেকটি কাজই যেন অত্যন্ত সুন্দরভাবে হয় এবং যথাসময়ে হয়, সেইভাবেই তারা চেষ্টা করেছে। এবং আমার মনে হয় যে এবার বিপিএল অনেক কিছুতেই একটা উদাহরণ তৈরি করেছে, প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায়। এবং আমাদের উইনিং মানি আমার মনে হয় আমরা যথাসময়ে পেয়েছি, এবং আমার কাছে মিনিটের উদাহরণ হবে। এবং পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিগুলো আরও বেশি করে বিপিএলে তার আগ্রহী হবে আশা করি। রানার্স আপ চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের মুখেও হাসি ফুটেছে। বোর্ডের তত্ত্বাবধানে থাকা ফ্র্যাঞ্চাইজিটিও প্লেয়ারদের বোনাস হিসেবে বুঝিয়ে দিয়েছেন প্রাইজ মানির 40% অর্থ। প্লেয়াররা খুব খুশি, ডেফিনেটলি। আমার মনে হয় যে প্লেয়াররা খুব ভালো লুক আফটার হয়েছে বিসিবির মাধ্যমে। কখনোই কোনো কিছু চিন্তা করতে হয়নি খেলার সময়, এবং খেলার পরেও আসলে একটু সময় লেগেছে। মিনস যেহেতু বিসিবিটা কিছু নিয়মকানুনের মধ্যে যেতে হয়, তো সেটা সবাই বুঝেছিল। ঈদের আগেই টাকাটা পেয়ে গেছে, তো দে আর ভেরি হ্যাপি। থ্যাঙ্কস টু বিসিবি, ডেফিনেটলি। এবং একটা জিনিস এইবার একটা জিনিস প্রমাণ হয়েছে, যদি ম্যানেজমেন্ট খুব ভালো থাকে এবং যে সাপোর্টটা পাওয়া যায়, এগুলো মানে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি দেখার বিষয় যে আপনার প্লেয়াররা যদি অন্য কোনো কিছু চিন্তা করতে না হয়, মাঠের রেজাল্ট কিন্তু ভালো হয়, মাঠের পারফরমেন্স সবসময় ভালো হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের এবারের পেশাদার আচরণের কারণে 13তম আসরে আরও অনেক নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে পারে বলে মনে করছেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপ খেলতে যাওয়া ইরানের 5 ফুটবলারকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করলে তার অনুমোদন দেয় দেশটির সরকার, নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। অস্ট্রেলিয়ায় অবস্থান করা দলের বাকি ফুটবলারও ভিসা চাইলে তাদের একই বিষয় পন্থা অবলম্বন করা হবে বলেও জানান টনি বার্গ। নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট না মিলিয়ে ঠায় দাঁড়িয়ে থাকার পরই শঙ্কায় পড়ে যায় ইরানি ফুটবলারদের ভবিষ্যৎ। এরপর ফুটবলাররা মাঠ ছেড়ে যাওয়ার সময় তাদের টিম বাসের সামনে প্রতিরোধ গড়ে তোলা হলে অস্ট্রেলিয়ায় নিরাপত্তা শঙ্কায় পড়েন দলের খেলোয়াড়রা। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত থেকে জানা যায়, সোমবার গভীর রাতে টিম হোটেল থেকে গোপনে বেরিয়ে আসেন ইরানের 5 নারী ফুটবলার। সেই রাতেই অস্ট্রেলিয়া সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন তারা। তারই প্রেক্ষিতে ওই 5 ফুটবলারের অস্ট্রেলিয়া থাকার বিশেষ ভিসা নিশ্চিত করে দেশটির সরকার। 9 মার্চ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পরদিনই পরিষ্কার হয়ে যায় যে 5 জন নারী অস্ট্রেলিয়ায় থাকতে চান।
তাদেরকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ নিরাপদ একটি স্থানে নিয়ে যায়। পরে গতরাতে আমি সেই স্থানে গিয়ে তাদের সঙ্গে দেখা করি এবং সেখানেই আমি তাদের মানবিক ভিসার জন্য করা আবেদন অনুমোদন করি। এদিকে 5 নারী ইরানি ফুটবলার অস্ট্রেলিয়ায় থাকার অনুমোদন পেলেও দলের বাকিরা কি করতে চলেছেন সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তারা ইরানে ফিরবেন নাকি অস্ট্রেলিয়ায় থেকে যাবেন এই বিষয়েও তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে অস্ট্রেলিয়া তাদের বিষয়েও উদার বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলের অন্য সদস্যদের জন্য একই সুযোগ খোলা রয়েছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ইরানের নারী ফুটবল দলকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। এই খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয়, তবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই কারণে তারা অন্তত কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেটিও আমরা বুঝি। যদি তারা চান তাহলে অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ ভবিষ্যতেও তাদের জন্য খোলা থাকবে। চলমান নারী এশিয়ান কাপে গ্রুপ এতে অংশ নিয়েছিল ইরান। সবগুলো ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এস এম ইকবাল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপ জিতেও বড় শাস্তি পেলেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। তাকে ম্যাচ ফির 15% জরিমানা করেছে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের দ্বিতীয় ইনিংসের 11তম ওভারে 2টি ছক্কা হজম করেন আর্শদীপ। এতেই মেজাজ হারান তিনি। পরের ডেলিভারিতে ফলো থ্রুতে পাওয়া বল ব্যাটার ড্যারেল মিচেলের গায়ে ছুঁড়ে মারেন তিনি। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষমাও চান আর্শদীপ, যদিও বিষয়টি ভালোভাবে নেননি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দায় স্বীকার করেছেন আর্শদীপও। শাস্তিস্বরূপ আইসিসির কোড অফ কন্ডাক্টরের আর্টিকেল 2.9 ধারা অনুযায়ী ম্যাচ ফিরে 15% জরিমানার সঙ্গে তার নামের পাশে 1 ডিমেরিট পয়েন্ট যোগ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ের পর ভারত ক্রিকেট দলকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ জয়ের জন্য সূর্যকুমার যাদবের দলকে 131 কোটি রুপি পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। ইতিহাসে এটাই বিসিসিআইয়ের দেওয়া সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার। এর আগে 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর দলকে দেওয়া হয়েছিল 125 কোটি রুপি। এছাড়া আইসিসি থেকেও $3 মিলিয়ন প্রাইজ মানি পেয়েছে টিম ইন্ডিয়া। ইতিহাস গড়া তৃতীয় টি-20 বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার যাদবরা আইসিসি থেকে পেয়েছেন মোটা অঙ্কের প্রাইজ মানি। প্রথম দল হিসেবে টানা 2 টি-20 বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল, ফাইনালে দাপুটে পারফর্ম করে পুরো ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন বুমরাহ, সঞ্জু স্যামসনরা। 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের বড় অঙ্কের অর্থ পুরস্কার দিয়েছিল ভারত ক্রিকেট বোর্ড। এবারও সবাই অপেক্ষায় ছিল বিসিসিআইয়ের ঘোষণার। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এবার অর্থ পুরস্কারে ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। ঐতিহাসিক জয়ের পর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য 131 কোটি রুপি বোনাস ঘোষণা করেছে বিসিসিআই। এই অর্থ ভাগ করে দেয়া হবে স্কোয়াডের 15 জন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফদের মধ্যে। ভারতের গণমাধ্যমের খবর, স্কোয়াডের প্রতি খেলোয়াড়কে দেয়া হবে 6 কোটি রুপি। বাকি 41 কোটি রুপি ভাগ করে দেয়া হবে কোচ ও সাপোর্ট স্টাফদের। 2 বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-20 বিশ্বকাপ জিতেছিল সেবার পুরো দল পেয়েছিল 125 কোটি রুপি। এবার অঙ্কটা বেড়েছে আরও 6 কোটি। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির ভারত যখন প্রথম টি-20 বিশ্বকাপ জেতে বোর্ডের পক্ষ থেকে 2 কোটি রুপি পুরস্কার দেওয়া হয়। 2011-তে ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরও ভারতীয় বোর্ড দলকে 2 কোটি রুপি দেয়। এরপর 2024-এ 125 আর এবার 131 কোটি রুপি দিল বিসিসিআই। হরমনপ্রীত কৌরের দল নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বোর্ড থেকে পেয়েছিল 51 কোটি রুপি। এক বিবৃতিতে ভারত দলের প্রশংসা করেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানায় বোর্ড। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ঐক্য, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস দেখিয়েছে ভারতীয় দল। এ জয় দেশের শক্তিশালী ক্রিকেট কাঠামোরই প্রতিফলন। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাফল্যের মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। সিনিয়র ও অনূর্ধ্ব 19 মিলিয়ে ছেলেদের সীমিত ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 14টি আইসিসি ট্রফি জিতেছে ভারত, যা অস্ট্রেলিয়ার 13 ট্রফি রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
সাফল্যের সুবাতাসের বদলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষ বাষ্পে বিভোর বার্সেলোনা। জাভি হার্নান্দেজের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। মেসি সংক্রান্ত আলোচনায় যোগ না দিলেও জাভির কোচিং কৌশল নিয়ে খোঁচা দিলেন তিনি। একই স্কোয়াড নিয়ে হ্যান্সি ফ্লিক সাফল্য পেলেও জাভি কেন ব্যর্থ হয়েছেন সে প্রশ্ন তুলেছেন বার্সা প্রেসিডেন্ট। নিজের ব্যর্থতা ঢাকতে একের পর এক অজুহাত খুঁজে বেড়াচ্ছেন বলেও জাভির সমালোচনা করলেন লাপোর্তা। বার্সেলোনা মানেই নাটকীয়তা, আর সেই নাটকের নতুন অঙ্ক এখন মাঠের বাইরে। জাভির মেসিকে নিয়ে মন্তব্যের পর ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এবার সরাসরি তোপ দেখেছেন সাবেক কোচ জাভি হার্নান্দেজের দিকে। বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের এক লাইভ বিতর্কে লাপোর্তা সোজাসুজি জানিয়ে দিলেন, জাভির অধীনে বার্সেলোনা কেবল হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল। তার মতে প্রেসিডেন্ট হিসেবে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, কারণ জাভির উপর আস্থা রাখা মানেই ছিল হারের ধারাবাহিকতা বজায় রাখা। শুধু তাই নয়, জাভির কোচিং কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন লাপোর্তা। নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, খেলোয়াড়রা জাভির অধীনে হারছিল, তারাই এখন হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে একের পর এক জয় ছিনিয়ে আনছে। লাপোর্তার এই আক্রমণের তীর কেবল মাঠের পারফরমেন্সেই সীমাবদ্ধ নয়, তিনি জাভির পেশাদারিত্ব এবং মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্টের দাবি, জাভি একটা সময় আত্মতুষ্টিতে ভুগতে শুরু করেছিলেন এবং নিজের ব্যক্তিগত এবং পেশাদার জীবনের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়েছিলেন। এমনকি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা ইউরোপের বড় শক্তিগুলোর বিপক্ষে লড়াই করার যোগ্য নয়। জাভির এমন নেতিবাচক মনোভাব ক্লাবকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল বলেও মনে করেন লাপোর্তা। বারবার রেফারির সিদ্ধান্ত বা স্কোয়াডের দুর্বলতা নিয়ে অভিযোগ করা জাভির উপর তিনি যে বিরক্ত ছিলেন তা এখন স্পষ্ট। পরিসংখ্যানের লড়াইও লাপোর্তা ফ্লিককে এগিয়ে রাখছেন। জাভির কোচিংয়ে যেখানে জয়ের হার ছিল ৬২% ঘরে, ফ্লিক সেখানে ৭৫% বেশি ম্যাচ জিতে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে রাফিনহা বা লামিন ইয়ামালের মতো তারকাদের যেভাবে ফ্লিক ব্যবহার করছেন তা জাভির সময়ে দেখা যায়নি। লাপোর্তার মতে, জাভি দলের সক্ষমতা নিয়ে বারবার মিথ্যাচার করেছেন, যা ক্লাবকে হতাশ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ নকআউট পর্বের আগে প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক ভঙ্গি ইঙ্গিত দিচ্ছে বার্সেলোনার জাভি অধ্যায় এখন কেবলই একটা তিক্ত স্মৃতি। সামনের দিনগুলোতে মাঠের সাফল্য এই বিতর্ককে কতটা আড়াল করতে পারে সেটি এখন দেখার বিষয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু, ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। ৫ বছরে পাবেন ৪ কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। যুদ্ধে বিপুল অর্থ খরচে নেতানিয়াহুর উদ্বেগ। বাড়তি তেল নেয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। ডিজেল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। মহেশখালী, কুতুবদিয়ায় এলএনজি ও এলপিজি। জুলাই সনদের সমঝোতা হওয়া বিষয়ে বাস্তবায়ন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এবং সংসদের সংরক্ষিত ১ ডজন আসন পেতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য। প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া শুরু। নারী অধিকার ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন এমপিরা, আশা নেতাদের। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ অর্জিতা। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।